অবশেষে বিহার বিপিএসসি টিআরই 4.0 নোটিফিকেশন চলে এলো। তোমরা অনেকেই এই পরীক্ষার জন্য অপেক্ষা করে বসেছিলে, অনেকেই হয়তো বিহার স্টেট পাস করেছিলে এবং দীর্ঘদিন ধরে ভাবছিলে যে বিপিএসসি টিআরই 4.0 নোটিফিকেশন কবে আসবে। অবশেষে আমরা সেটা দেখতে পাচ্ছি এবং এই বিষয় নিয়ে আজকে ভিডিওতে সমস্ত কিছু তোমাদের বলবো। যারা স্টেট পাস করোনি, অর্থাৎ যারা বিহার স্টেট পাস করোনি, তারাও যদি চাও এখনো যে বিপিএসসি টিআরই 4.0 পরীক্ষাটি দিতে, তারাও পারবে। কি করে পারবে সেটাও বলবো। তাহলে চলো প্রথম থেকে শুরু করি যে কি কি বিষয় বলা হয়েছে, কারা কারা ফর্মটা ফিল আপ করতে পারবে, কি ক্রাইটেরিয়া লাগছে এবং তার সাথে তোমার বয়স কত লাগবে, সমস্ত কিছু A to Z এই ভিডিওর মধ্য দিয়ে আলোচনা করব। প্রথম যে ব্যাপারটি শুরু করব, দেখো এখানে বিষয়টি বলা হয়েছে আমাদের যে বিপিএসসি টিআরই 4.0 বিজ্ঞপ্তি আমরা দেখে ফেলেছি এবং তারই সাথে এখানে শূন্য পদ বলা হয়েছে 32,388টি। 32,388 যথেষ্ট ভালো একটি শূন্য পদ এবং তার সাথে কোন কোন জায়গায় কত কত শূন্য পদ, অর্থাৎ কোন কোন স্তরে। দেখো প্রথম থেকে পঞ্চম অর্থাৎ প্রাথমিক বা প্রাইমারি স্তরে 3,847টি শূন্য পদ আছে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী মানে মধ্য বিদ্যালয় অর্থাৎ উচ্চ প্রাথমিক আমরা যেটা বলি, সেটাই হচ্ছে 8,563টি শূন্য পদ। নবম দশম শ্রেণী মাধ্যমিক 9-10, ঠিক আছে, সেখানে হচ্ছে 3,877টি শূন্য পদ। আর একাদশ দ্বাদশ মানে উচ্চ মাধ্যমিক, সেখানে তোমাদের 16,101টি শূন্য পদ আছে। এরপর এসো আমরা যে আরো বিস্তারিত দেখবো যে কি কি বিষয়গুলো বলা হয়েছে। দেখো বেতন কাঠামো, সবার আগেই এই বিষয়টা আমাদের একটু ভাবায় যে আমি এত পরিশ্রম করব, এতগুলো পরীক্ষা দেব, বেতন কেমন পাবো, বা ওয়েস্ট বেঙ্গলের সাথে বিহারের কি খুব বেশি ফারাক আছে, বেতন কাঠামো কি আলাদা রকম ইত্যাদি। সেখানে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি প্রথম থেকে পঞ্চম শ্রেণীর এই বিষয়টি, অর্থাৎ প্রাইমারি স্তরে 25,000, এটা কিন্তু বলা হচ্ছে একেবারে বেসিক পে, তার উপর ডিএ ফিএ ধরে সেটা কিন্তু ভালো অঙ্কের একটা তোমরা বেতন পাবে, বেশ হেলদি একটা স্যালারি বলা যায়। এবং প্রত্যেকটি এইভাবে বলা হয়েছে, একটু দেখে নেবে। এটা হচ্ছে উচ্চ প্রাথমিক, সেক্ষেত্রে এটা বেসিক পে, এবং 9-10 এর ক্ষেত্রে 31,000 বেসিক পে, তার সাথে হচ্ছে 11-12 এর 32,000 বেসিক পে, ঠিক আছে। এবার দেখো আমাদের শিক্ষাগত যোগ্যতা কি বলেছে। শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে, অবশ্যই তাই, যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে বিষয়টি প্রযোজ্য হয়। এবং এনসিটি যে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা বা প্রশিক্ষণগত যোগ্যতা থাকতে হবে, মানে তোমার বিএড ডিএলএড থাকতে হবে, ঠিক আছে। নেক্সট কি আসছে আমাদের, এবার প্রাইমারি স্তরে বলা হচ্ছে কি কি আমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে। দেখো এক্ষেত্রে তোমরা একটা বিষয় জানো যে বিহারের ক্ষেত্রে কিন্তু যদি তুমি সিটেট কোয়ালিফাই করে থাকো, তাহলেও সমানভাবে বিহার টেটের মতোই সমানভাবে স্বীকৃত, ঠিক আছে। সিটেটের পেপার 1 পেপার 2 আছে, বিহার টেটেরও সেরকম বিষয় 1 আর 2 আছে। এবার প্রাইমারি লেভেলের কি বলা হচ্ছে, ন্যূনতম 50% নাম্বার উচ্চ মাধ্যমিক স্তরে যেমন লাগে, যেমন তোমরা আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে জানো, আপার প্রাইমারি টেট বা প্রাইমারি টেট কোয়ালিফাই করলেই তারপর তুমি প্রাথমিকের শিক্ষক হওয়ার জন্য এলিজেবল। তার সাথে তোমার ডিএলএড থাকে এবং উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে থাকছে তোমার, আপার প্রাইমারির ক্ষেত্রে তোমার ডিএলএড থাকতে পারে, বিএড থাকতে পারে। এই বিষয়গুলো যেমন আছে অ্যাজ ইট ইজ সেমই, প্রায় একই বিষয়। তাও একটু আমি বলে দিচ্ছি। দেখো তারপরে তোমার নাম্বার লাগছে উচ্চ মাধ্যমিকে 50% ন্যূনতম, এবং তার সাথে 2 বছরের ডিএলএড বা 4 বছরের বিএলএড কোর্স। সিটেট পেপার 1 তুমি পাশ করে থাকলেও তুমি ফর্ম পূরণ করতে পারবে, এবং বিহার টেট পেপার 1ও তুমি যদি পাশ করে থাকো তাহলেও তুমি ফর্ম পূরণ করতে পারছো, ক্লিয়ার। তারপর আপার প্রাইমারি টেট আমার যেটা, সেটা হচ্ছে তোমার স্নাতক ডিগ্রি যদি থাকে, তার সাথে যদি তোমার ডিএলএড থাকে, তাহলে তুমি ফর্ম পূরণ করতে পারছো। সেখানে নাম্বারের কোনো বাধ্যবাধকতা বলে দেওয়া নেই, ঠিক আছে। কিন্তু
তোমার যদি 50% নম্বর সহ স্নাতক এবং বিএড থাকে তাহলেও তুমি ফর্ম পূরণ করতে পারবে, কিন্তু তোমাকে সিটেট পেপার 1 অথবা বিহার টেট সিটেট পেপার 2 এবং বিহার টেট পেপার 2 কিন্তু কোয়ালিফাই করে থাকতে হবে। ওয়েস্ট বেঙ্গল টেট কিন্তু গ্রহণযোগ্য নয়। তুমি যদি সিটেট পেপার 1 বা 2 কোয়ালিফাই করে থাকো তাহলে অবশ্যই তুমি এই দুটো প্রাইমারি আপার প্রাইমারি এই স্তরের শিক্ষক নিয়োগের যে পরীক্ষা তার জন্য তুমি এলিজেবল, অর্থাৎ তুমি বিপিএসসি 4.0 এক্সাম দিতে পারবে, তোমার কোয়ালিফিকেশন আছে। ক্লিয়ার বিষয়টা? এবার ব্যাপার কি যে এখানে যেমন একটা বিষয় বলে দিয়েছিলাম, স্নাতক ডিগ্রির সাথে যদি ডিএলএড থাকে সেক্ষেত্রে তোমার নাম্বারের যে তুমি স্নাতকে কত পার্সেন্ট নাম্বার পাচ্ছ সেটা খুব একটা প্রয়োজনীয়তা নেই বা সেখানে কোনো কিছু মেনশন করা নেই। কিন্তু স্নাতকের সাথে তোমার যদি বিএড থাকে, অর্থাৎ তোমার যদি বিএড থাকে তাহলে তোমার স্নাতকে 50% নাম্বার কিন্তু প্রয়োজন। ক্লিয়ার? এবার আমরা যদি দেখি সেকেন্ডারি বা মাধ্যমিক স্তর যেটা 9-10 এর, দেখো সেখানে কি বলা হয়েছে 9, 10, 11, 12 হায়ার সেকেন্ডারি আর সেকেন্ডারি নবম দশমের জন্য 50% নম্বর তোমার স্নাতক বা স্নাতকোত্তরেও থাকতে পারে, স্নাতকেও থাকতে পারে। মানে বেসিক্যালি যেটা 9-10 এর জন্য তোমার স্নাতকে 50% নাম্বার থাকতে পারে বা স্নাতকোত্তর সহ বিএড এবং এস্টেট পেপার 1 কিন্তু তোমাকে পাশ করে থাকতে হবে। ঠিক আছে? তাহলে যেমন তুমি সিটেট কোয়ালিফাই করে থাকলে তাহলে তুমি সিটেট 1 কোয়ালিফাই করে থাকলে প্রাইমারির জন্য এলিজেবল, সিটেট 2 কোয়ালিফাই করে থাকলে আপার প্রাইমারির জন্য এলিজেবল। তেমনি তুমি মাধ্যমিক স্তর অর্থাৎ 9-10 সেকেন্ডারি স্তরের শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসার জন্য এলিজেবল তখনই তুমি যদি বিএড করো, তার সাথে তোমার গ্র্যাজুয়েশনে 50% নাম্বার আছে, তার সাথে তোমার কি আছে এখানে দেখে নিচ্ছি আমরা যে বিহার এস্টেট পেপার 1 তোমাকে পাশ করে থাকতে হবে। এবার আমি প্রথমে যে কথাটা বলছিলাম যে তোমার যদি বিহার এস্টেট পাশ করে তুমি হয়তো নেই, তাহলেও তুমি এইবারের পরীক্ষা দিতে পারবে। কেন? কারণ শীঘ্রই বিহার এস্টেটের কিন্তু পরীক্ষা হতে চলেছে এবং তারাও যথারীতি এই যেটা তোমাদের বিপিএসসি 4.0 পরীক্ষায় বসবে। ঠিক আছে? অর্থাৎ যারা আগে হয়তো এস্টেট পাশ করে আছে তারাও যেমন বসবে, এবং রিসেন্টলি আরেকটা নোটিফিকেশন বেরিয়ে গেছে, এই আগস্ট মাসেই ফর্ম ফিল আপ চলছে, 17ই আগস্ট থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। সুতরাং এখন তোমরা যদি এস্টেটের ফর্ম ফিল আপ করে পাশ করে যাও, মানে কোয়ালিফাই নাম্বার যদি তোমরা তুলতে পারো, তাহলে তোমরাও এলিজেবল এই পরীক্ষাটিতে বসার জন্য, অর্থাৎ 4.0 পরীক্ষায় বসার জন্য। এবার যেহেতু কোনো ইন্টারভিউ হয় না তোমরা জানো, শুধুমাত্র পরীক্ষার মাধ্যমে নিয়োগ হয়, সুতরাং খুব ভালো একটা বিষয় আছে, এখানে কোনো দুর্নীতির জায়গা থাকে না। তাহলে কি হলো আমাদের? এরপরে আমরা একাদশ দ্বাদশের ক্ষেত্রে বলবো স্নাতকে তোমার হচ্ছে 50% নম্বর সহ স্নাতকোত্তরে 50% নাম্বার লাগবে, মানে তোমার মাস্টার্সে, তার সঙ্গে তোমার বিএড থাকতে হবে আর এস্টেট পেপার 2 থাকতে হবে। ঠিক আছে? এস্টেট পেপার 2 তো তোমার যদি থাকে তার সাথে তোমার বিএড থাকছে আর তোমার এমএ বা এমএসসি তে 50% নাম্বার থাকছে, সেক্ষেত্রে তুমি এলিজেবল 11-12 এর শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসার জন্য, অর্থাৎ বিপিএসসি 4.0 পরীক্ষায় বসার জন্য। ঠিক আছে? এই হয়ে গেল আমাদের বিষয়। এইবার বিশেষ সুযোগের কথা এখানে বলা হয়েছে যে যাদের এস্টেট দেওয়া নেই, যেটা আমি বলছিলাম, তারাও ফর্ম পূরণ করতে পারবেন, কারণ বর্তমানে এস্টেটের ফর্ম ফিল আপ চলছে, রিসেন্ট শুরু হয়েছে 17 তারিখ থেকে। বিপিএসসি টিআরই 4.0 রেজাল্ট বেরোনোর আগে এস্টেট উত্তীর্ণ হলেই কিন্তু আবেদন গ্রহণযোগ্য হবে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এটাই, এবং এটা হবেই। এটা আমরা সম্প্রতি দেখছিলাম, ও বিহারে যে ছাত্র আন্দোলন চলছিল সেখান থেকে এই বিষয়টা উঠে এসছে। অর্থাৎ সেই কারণেই আগে এস্টেট হবে এবং তারপর বিপিএসসির ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 1 সেপ্টেম্বর থেকে। ঠিক আছে? ফলে আরেকটু ব্যাপারটা দেখো, এই তো গেল আমাদের মোটামুটি শিক্ষাগত যোগ্যতা। এখান থেকে যদি কারোর কোনো রকম প্রশ্ন থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি প্রত্যেককে চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। ঠিক আছে?
বা তোমার যদি অন্যরকম কোনো বিষয় থেকে থাকে তাহলেও জানাবে, সেই জায়গাটাও বলে দেওয়ার চেষ্টা করব। এবার দেখো আমরা এটা বুঝতে পারছি যে আগে তো যেরকম পরীক্ষা হতো সেই পরীক্ষায় একটু পরিবর্তন এসেছে। আগে একটা ধাপে হতো, এখন দুটো ধাপে পরীক্ষা, যেটা হচ্ছে তোমার প্রিলিমিনারি টেস্ট একটা, পিটি যেটা, আর একটা হচ্ছে মেন্স এক্সামিনেশন। এই মেন্স এক্সামিনেশনের মধ্য দিয়েই কিন্তু মেরিট লিস্টটা তোমাদের আসবে, ঠিক আছে। এবং এই প্রসঙ্গে আরেকটি কথা বলে দিই, তোমরা যারা স্টেট কোয়ালিফাই করে আছো, বিহার স্টেট, তাদের জন্য তো খুবই সুখবর এটা। আর যারা স্টেট কোয়ালিফাই করে নেই, তারাও যেহেতু সম্প্রতি হতে চলেছে এবং তার ফর্ম ফিল আপ চলছে, তাই যদি স্টেট বিষয়টি তোমার জানা না থাকে, কারা আবেদন করতে পারবে, কারা এর জন্য যোগ্য, বা কোন কোন সাবজেক্ট আছে, সমস্ত বিষয়টা আমি একটি ভিডিওতে বলে দিয়েছি। আগের দিনের ভিডিও করেই বলে দিয়েছি সব বিষয়টি, সেই ভিডিওটি পারলে গিয়ে একবার দেখে নেবে। শুধু স্টেটের সমস্ত কিছু কোয়ালিফিকেশন কি কি লাগবে সব বলে দিয়েছি, ঠিক আছে। এবার আমরা আসি পিটি। পিটির বিষয়টি তাহলে প্রথম আমার একটা পরীক্ষা হবে, এই পরীক্ষায় আমি যদি পাশ করতে পারি তাহলে আমি মেন্স এক্সামে বসতে পারবো, পাশ করতে না পারলে ব্যাস আমি আর বসতে পারবো না। তবে স্বাভাবিকভাবেই এবারে কিন্তু লড়াই খুবই হাড্ডাহাড্ডি হবে। আগে অলরেডি স্টেট হয়েছে, তারা বসবে, দুবার হয়ে গেছে, এই নিয়ে আবার 3 নাম্বার, অর্থাৎ 3টি স্টেটের ক্যান্ডিডেটরা কিন্তু বিপিএসসি 4.0-তে বসতে চলেছে। তাই স্বাভাবিক লড়াই হবে, কিন্তু শূন্যপদ মোটামুটি আছে ভালোই। তাই ঠিকঠাক ভাবে প্রিপারেশন নিলে তোমরা যারা আপার প্রাইমারি টেট, প্রাইমারি টেট অথবা 9, 10, 11, 12-এর জন্য পড়াশোনা করছো, তাদের জন্য খুবই ভালো সুযোগ একটা, ঠিক আছে। এবার দেখো তাহলে কি আমাদের প্রিলিমিনারি টেস্ট, যেটা আমাদের পিটি, সেটা হচ্ছে আমাদের কোয়ালিফাইং একটা শুধুমাত্র মার্কস, যেটা আমি বলবো। কারণ এখানে তুমি যদি পাশ করতে পারো তবেই তুমি পরবর্তী ধাপে যাবে, না হলে যেতে পারবে না। এবং সেখানে কেমন মাধ্যমে পরীক্ষা হবে তোমাদের, ওএমআর শিটে এমসিকিউ ভিত্তিতেই পরীক্ষা হয়, ঠিক আছে। এরপরে তোমাদের মোট প্রশ্ন ও নম্বর 150টি প্রশ্ন থাকবে, 150টি। আচ্ছা এইবার দেখো আমাদের প্রিলিমিনারি টেস্ট যেটা, সেটা কি আমাদের কোয়ালিফাইং যে মার্কস, ঠিক আছে। প্রিলিমিনারি টেস্ট বা পিটিতে তুমি যদি পাশ করো তবেই তুমি মেন্সের জন্য এলিজেবল, মেন্স এক্সাম তুমি দিতে পারবে, ঠিক আছে। এবং এখানে আমাদের কত এমসিকিউ ভিত্তিক তোমাদের পরীক্ষা হবে প্রিলিমিনারি বা পিটি। আগে একটা ধাপ ছিল, এখন কিন্তু 2টি ধাপ হলো, ঠিক আছে, একটা ধাপ বেড়েছে। এবং দেখো এখানে মোট প্রশ্ন ও নম্বর 150টি প্রশ্ন, 150 নম্বর, এবং সময় 2 ঘন্টা 30 মিনিট। এগুলো যেমন তোমরা স্টেটে দেখেছো সেই রকমই। তারপর সিলেবাসও যেরকম একই বিষয়, জেনারেল স্টাডিজ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, জিওগ্রাফি, জেনারেল সায়েন্স, ইন্ডিয়ান পলিটি, ইকোনমিক্স অ্যান্ড লজিক্যাল রিজনিং, মেন্টাল অ্যাবিলিটি, এইগুলোই সিলেবাস, ঠিক আছে, সিলেবাস একই। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোট 5টি অপশন থাকবে তোমাদের। আমরা যখন দেখব যে আমাদের প্রশ্নে 5টি অপশন থাকবে, ঠিক আছে, 5টি অপশন থাকবে, সেখানে তোমাদের এ বি সি ডি ই এই রকম 5টি অপশন থাকবে। তোমার যেটা প্রশ্নের উত্তর এ হতে পারে, বি হতে পারে, সি হতে পারে, ডি হতে পারে, তুমি যে প্রশ্নের উত্তর জানো তুমি সেটাতে টিক দিলে বা গোল পাকালে। কিন্তু তুমি ধরো কোনো প্রশ্ন যদি ছেড়ে আসতে চাও বা তোমার মনে পড়েনি বা তুমি জানো না, তুমি সেটাকে ফাঁকা রেখে না এসে তোমাকে সেখানে করতে হবে সেই প্রশ্নের উত্তরটা, অর্থাৎ তুমি জানো না বা তোমার মনে পড়ছে না, তুমি সেটাকে ফাঁকা রেখে আসতে পারবে না, সেখানে তো তার জন্য অপশনটা থাকবে, সেটা তোমায় করে আসতে হবে, ঠিক আছে। এবার দেখো কোনো প্রশ্নের উত্তর জানা না থাকলে সব প্রশ্নটির জায়গাটি বা উত্তরটি সম্পূর্ণ খালি না রেখে অপশনে মার্ক করতে হবে, ঠিক আছে। কোনো প্রশ্নের উত্তর ভুল করলে নেগেটিভ মার্কিং তো নেই, কিন্তু মানে তোমাদের পিটিতে কোনো নেগেটিভ মার্কিং নেই, কিন্তু সব থেকে বড় বিষয় যে অপশন মার্ক না করে খালি ছেড়ে এলে তোমার কিন্তু নেগেটিভ মার্কিং হবে, ঠিক আছে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, তাহলে কত আমাদের 0.33 তোমার নেগেটিভ মার্কিং কিন্তু হয়ে যাবে। তাহলে প্রশ্ন ছেড়ে আসা যাবে না, আমার মনে পড়ছে না বলে
বা আমার মনে নেই বা আমি জানি না, তার জন্য আমাকে ই অপশনটা গোল পাকিয়ে আসতে হবে। আর মনে পড়লে তো এবিসিডির মধ্যে যে উত্তর সেই উত্তর করছো। এরপর নেক্সট এসো, দেখো মেন্স এক্সামিনেশনটি কি মেধা তালিকা তৈরির চূড়ান্ত পরীক্ষা, ঠিক আছে, এটাও এমসিকিউ ভিত্তিকই হবে, কোনো ডেসক্রিপশন নয়। তারপরে কি মেধা তালিকা তৈরির চূড়ান্ত পরীক্ষা, এবং পরীক্ষার গঠন, এখানেও 150 নাম্বারের পরীক্ষা, 150 মিনিট সময়, তার সাথে কি পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এটা যেমন ছিল তেমনই আছে। ল্যাঙ্গুয়েজ ছিল, তোমার ল্যাঙ্গুয়েজের মধ্যে তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে করলে তোমাদের বাংলা হতে পারে, আবার যাদের হিন্দি তারা হিন্দি, উর্দু হতে পারে কারোর, তো ল্যাঙ্গুয়েজের মধ্যে তোমরা সে অপশনটা পাও, এবং ইংলিশ তো ল্যাঙ্গুয়েজ রাখতেই হয়, সেখানে 30 নম্বর, ঠিক আছে। এখানে আমরা কি জানি যে এটা কোয়ালিফাইং নেচার, ন্যূনতম 9 নাম্বার বা 30% পেতে হবেই, ঠিক আছে, এই বিষয়টি আছে। তার সাথে পার্ট 2, পার্ট 3, এখানে জেনারেল স্টাডিজ হবে তোমাদের 40 নম্বর থাকবে, এবং পার্ট 3 হচ্ছে কনসার্ন সাবজেক্ট, অর্থাৎ যার যে সাবজেক্ট তার উপর 80 নম্বর, অর্থাৎ 120 নাম্বার, ঠিক আছে। বাকিটা তো এইখানে বললাম, এটা হচ্ছে একটা কোয়ালিফাইং নেচার। এইখানে 9, তুমি যদি 9 নাম্বার পাও তাহলেই তোমার একইভাবে তুমি 30-এ 30 পেলেও যা, 9 পেলেও তাই, 120 হিসেবে তোমার কিন্তু দেখা হচ্ছে। এবার কাট অফ ও মেরিট, পার্ট 2 এবং পার্ট 3 মিলিয়ে মোট 120 নম্বরের ভিত্তিতে কাট অফ ও মেধা তালিকা নির্ধারিত হবে, ঠিক আছে। নেগেটিভ মার্কিং কিন্তু এখানে আছে একই রকম ভাবে 0.33, 0.33 তোমাদের এক একটা প্রশ্নের জন্য নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে, ঠিক আছে, 1/3, খেয়াল রাখবে। তারপরে আসি আমরা নেক্সট যেটা, এবার এখানে বলা হয়েছে প্রথম থেকে পঞ্চম শ্রেণী, এখানে সিটেট পেপার 1 অথবা বিটেট পেপার 1, যেটা আমি বলছিলাম, এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী একই রকম সিটেট পেপার 2 অথবা বিটেট পেপার 2, একবারে ভালো করে একটু দেখিয়ে দিই তোমাদের। নবম থেকে দশম শ্রেণী এখানে যেটা বলেছি এস্টেট পেপার 1, তার সাথে তোমাদের যেটা গ্র্যাজুয়েশনে 50% নাম্বার লাগছে, বিএড লাগছে, ঠিক আছে, এবং একাদশ দ্বাদশে সিটেট পেপার এস্টেট পেপার 2, তার সাথে হচ্ছে তোমাদের স্নাতকোত্তর বা এমএ তে 50% নাম্বার, এবং তার সাথে কি লাগছে তোমাদের এস্টেট এবং বিএড, এই হচ্ছে মোটামুটি বিষয়, ঠিক আছে। এখানে দেখো একটা ব্যাপার আছে, এসসি এসটি বা এক্সট্রিমলি ব্যাকওয়ার্ড কাস্ট ইত্যাদি তাদের জন্য যোগ্যতা মান 5 নম্বর ছাড়, এটা কিন্তু তোমাদের জন্য নয়, বা অন্যান্য স্টেট থেকে যারা ফর্ম পূরণ করবে তাদের জন্য নয়, এটা শুধুমাত্র বিহারের বাসিন্দাদের জন্য, ঠিক আছে, এটা তোমাদের জন্য নয়, তোমরা সবাই একেবারে সোজা কথা ইউআর বা জেনারেল হিসাবেই ট্রিট হবে, মানে তোমাদের কোনো রকম বয়সের ছাড়, কোনো রকম তোমাদের এই যে এডুকেশন বা তোমাদের যে নম্বরের ছাড় কোনো কিছু তোমরা পাবে না, যেটা ইউআর এর যেটা আছে সেটাই পাবে, এবং ফিজও যেটা ফিজ ফর্ম ফিজ সেটাও একই। তাহলে বয়সসীমা আমাদের কত মোটামুটি দেখে নিই আমরা। প্রথম থেকে অষ্টম শ্রেণীর জন্য 18 বছর এবং সর্বনিম্ন, এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য 21 বছর সর্বনিম্ন, এবং এখানে সর্বোচ্চ বয়সসীমা কি বলা হয়েছে, ইউআর পুরুষদের জন্য 37 বছর এবং ইউআর মহিলাদের জন্য 40 বছর, এটাই কিন্তু নির্ধারিত, এটাই নির্ধারিত, এর থেকে আর কোন রকম বয়সের ছাড় তোমরা পাবে না। যাদের যাদের 37 বছরের নিচে বয়স আছে তারা অ্যাপ্লাই করতে পারবে, বা 40 বছরের মধ্যে যাদের বয়স সীমা আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। এরপর নেক্সট আমরা দেখি কি আছে। এবার আমাদের আসল যে কাজটি সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ তারিখ সমূহ বা অনলাইন আবেদন বা ফি জমা দেয়া কি। দেখো 1 সেপ্টেম্বর 2026 থেকে আমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, ঠিক আছে, 1 সেপ্টেম্বর 2026। তার আগে কিন্তু আমি বলেছি 17 আগস্ট থেকে এস্টেটের ফর্ম ফিল আপ শুরু হয়েছে, ঠিক আছে, শুরু হয়েছে অলরেডি, এবং এই যে বিহার বিপিএসসি 4.0 যে ফর্ম ফিল আপ সেটা আমাদের শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে, কিন্তু ফি জমা দেওয়ার শেষ তারিখ বলেছে
29শে সেপ্টেম্বর 2026, অনেকটা সময় আছে। অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 30শে সেপ্টেম্বর 2026, প্রায় 1 মাস সময় আমাদের হাতে আছে। ধীরে সুস্থে তখন করবে। এখন যারা এস্টেটের ফর্ম ফিল আপ করতে চাইছেন বা চাইছো, তারা ফর্মটা পূরণ করে নাও। ফর্ম পূরণ কিন্তু চলছে, ফর্ম ফিল আপ চলছে। আমি সেখানে কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে সেটাও দেখিয়ে দিয়েছি। তারপরে কি আবেদন ফি, যেটা হচ্ছে তোমাদের সকলের জন্যই 750 টাকা, ঠিক আছে? সকলের জন্যই 750 টাকা। এখানেও যেমন বললাম যে কোনো রকম ক্যাটেগরি ভিত্তিক সুবিধা তোমরা পাবে না, সেটা শুধুমাত্র বিহারের বাসিন্দারাই পাবেন। এবার হচ্ছে ঘটনা যে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা এতটা বিষয় শুনলে, যদি এখান থেকে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আমাকে জানাবে, আমি চেষ্টা করব সকলকে সেই উত্তরগুলো দেওয়ার। এছাড়াও আরেকটি বিষয় তোমাদের বলে রাখি, যারা অন্ততপক্ষে এসএলএসটি প্রিপারেশন নিচ্ছ, আপার প্রাইমারি প্রিপারেশন নিচ্ছ, তারা নিজেদের প্রস্তুতিকে আরেকটু ঝালিয়ে নেওয়ার জন্য পরীক্ষাটা অবশ্যই দিতে পারো। কারণ পরবর্তী সময়ে ধীরে ধীরে এই মডেলেই পশ্চিমবঙ্গেও কিন্তু সমস্ত পরীক্ষা হলেও হতে পারে। তাই আগে থেকে প্রস্তুতি রাখা ভালো। এবং সমস্ত সিলেবাসটা অলমোস্ট তোমাদের একই, বিএড এর বিষয়, তবে হ্যাঁ জেনারেল কিছু বিষয় থাকবে, সেগুলো তোমাদের পড়ে নেওয়া ভালো। কিন্তু যারা অন্ততপক্ষে প্রাইমারি বা আপার প্রাইমারি এখনো পড়ছো বা প্রিপারেশন নিচ্ছ, তারা তো অবশ্যই একবার দেখতে পারো। তার সাথে আমি এসএলএসটিও বলবো, কারণ হচ্ছে ওই মডেলেও পরবর্তী সময়ে আমাদের যদি ইন্টারভিউ উঠে যায়, তাহলে ওই মডেল আসতে পারে। এটা নিয়ে আমি আগেও কথা বলেছি। তাই আগে থেকে প্রস্তুতি যদি নিতে চাও বা থাকতে চাও, তাহলে অবশ্যই পরীক্ষাটা দিয়ে দেখতে পারো। অনেকেই তোমরা পরীক্ষা দেবে, অনেকেই অপেক্ষা করে বসেছিলে যে কবে আসবে বিপিএসসি, এসে যাচ্ছে অলরেডি। সুতরাং প্রস্তুতি ভালোভাবে শুরু করে দাও। কিছু প্রশ্ন থাকলে অবশ্যই জানাবে। ততক্ষণে সকলে ভালো থেকো এবং দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আর ভিডিওটা যদি তোমার সাহায্যে আসে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমার বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে নেবে। থ্যাংক ইউ।